মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড় বামপন্থী কেউ নেই। মমতাকে বামপন্থী বলা মানে হচ্ছে বামপন্থাকে অপবাদ করা, বামফ্রন্টকে পরাজিত করবার, বামফ্রন্টকে ক্ষমতা থেকে সরাবার পেছনে একটা বৃহৎ আন্তর্জাতিক পরিকল্পনা ছিল। মুসলিম সেন্টিমেন্টকে হার্ট করার ক্ষমতা কখনোই বামফ্রন্টের নেই বা কোনোদিনই ছিল না, কিন্তু হিন্দু সেন্টিমেন্টকে হার্ট করা যায়। হিন্দু সেন্টিমেন্ট ওরা বলুক যে হিন্দু সেন্টিমেন্ট হচ্ছে মানুষকে পিটিয়ে মারা, কাকে বলুক এটা। বাড়িতে ফ্রিজে গরুর মাংস আছে এই অপবাদ নিয়ে সেই লোকটাকে পিটিয়ে মারল। আজ করে দাঁড়িয়ে বলুক প্রকাশ্যে, হ্যাঁ এটা ঠিক, আমি প্রকাশ্যে বলবো আমার গরুর মাংস খাওয়া বেঠিক। ব্রাহ্মণকে সেবা করার জন্য গোবৎস দান করা হতো, যজ্ঞ শেষে গোমাংস ভক্ষণ করা হতো সোমরসের সাথে। জিকরের আন্দোলনটা তৈরি হয়েছিল কোনো একটি মেয়ে নির্যাতিত সে বলে নয়, সামগ্রিক ব্যবস্থার বিরুদ্ধে। যে একটি সরকারি হাসপাতালে একজন সরকারি ডাক্তার সে ওইভাবে তার নিজের কর্মস্থলে কি করে ধর্ষিতা হন এবং খুন হন। যেসব লোকেরা বলেন মেয়েদের কাজ হচ্ছে পুরুষের বিনোদন এবং ঘরে বসে থাকা, এটা অন্তর্নিহিতভাবে ধর্ষণের দর্শন। সরকারের যে মৌলিক কাজ, সেই মৌলিক কাজ যদি সরকার না করে, সরকার যদি মুনাফা বৃদ্ধির জন্য ব্যক্তি মালিকের সেবা করে, সে সরকার জনগণের সরকার নয়। তৃণমূল বা বিজেপি গোটা দেশ জুড়ে যা করছে তারা প্রকৃতপক্ষে জনস্বার্থ বিরোধী কাজ করছে। নমস্কার, আপনারা আজ যখন পডকাস্টটি দেখছেন তখন হয়তো প্রথম দফার ভোটটি সম্পূর্ণ হয়ে গেছে, বহু জায়গার ভোট হয়ে গিয়েছে। আজকে আমাদের চেয়ারে এমন একজন মানুষ রয়েছেন যিনি শুধুমাত্র রাজনীতি নয়, আদালতেও অনেক বড় বড় মাথাদের ঘুম উড়িয়ে দিয়েছেন। শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে আরজিকর, যার কণ্ঠ সবসময় অবিচল এবং অব্যাহতভাবে আমরা শুনে এসেছি। সিপিআইএম নেতা এবং বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আজকে তার সাথে আমরা কথা বলেছি বামফ্রন্টের আগামীর ভবিষ্যৎ নিয়ে এবং এই ভোটে কি ভাবছে বামফ্রন্ট, কি হতে চলেছে। টায়ার 2, টায়ার 3 সিটিজ যেগুলো আমরা বলি, বা যাদবপুরে যেখান থেকে তিনি দাঁড়িয়েছেন সেই জায়গার কি ফলাফল হতে চলেছে ওভারঅল বামফ্রন্টের। এছাড়াও পশ্চিমবঙ্গে ভোটের সময় কি কি ঘটে থাকে বা কি বিষয়ের উপর ভোট করে এবার ভোট হচ্ছে, ওভারঅল বামপন্থা এবং সেই মতাদর্শকে নিয়ে, এবং বর্তমান রাজ্য সরকারের সমস্ত দুর্নীতি বা যে বিষয়গুলো নিয়ে আমরা সোচ্চার হই সকলে, সেই বিষয়গুলো নিয়ে আজকে বিকাশবাবুর সাথে কথা হয়েছে। দেখতে ভুলবেন না এই বিশেষ এপিসোডটি শুধুমাত্র এসএসএন কনভোজে। বিকাশবাবু নমস্কার। নমস্কার। আমরা দুদিন ধরে প্ল্যান করছিলাম বসবো আপনার সাথে। আমার আপনার কাছে প্রথম প্রশ্ন থাকবে, আমরা ভোটের একদম সময়ে চলে এসেছি, যেখানে আর খুব একটা বেশি দিন নেই। প্রথম দফার ভোট পরশুদিন এবং তারপরে দুদিন পরেই আমরা যে সময় শ্যুটটা করছি। এইবার কি মনে হয় যে এইবার মানে 2 বছর আগের যে নির্বাচনের ফলাফল তার থেকে কি বৃদ্ধি ঘটতে চলেছে? আমি স্পেশালি এই কথাটা বলছি প্রথমে কলকাতার নিরীক্ষা নয়, টায়ার 2 এবং টায়ার 3-তে আপনারা কি মনে করছেন এবার? না দেখুন, এবার সামগ্রিকভাবে একটা পরিবেশ তৈরি হয়েছে, যে পরিবেশে মানুষের মনের মধ্যে যে সরকার আছে সেই সরকার সম্পর্কে একটা ক্রোধ বা একটা ঘৃণা জন্মেছে। কেন তারা দেখেছেন যে 15 বছর ধরে সরকারটা সামগ্রিকভাবে প্রশাসনিক ব্যর্থতা এবং দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। তারা মানুষের ক্ষোভ প্রশমনের জন্য কিছু অনুদানের কথা ভাবছেন, কিন্তু সেই অনুদানের টাকাটা আসবে কোত্থেকে? বাজার থেকে ধার করছেন। ধার করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছেন যে পশ্চিমবঙ্গ এখন একেবারে ঋণের ফাঁদে জড়িয়ে পড়েছে। এটা ফেরত দেবেন কি করে? এটা ফেরত দিতে গেলে পরে তো সেই মানুষ যাদের আজকে ভাতা দেওয়া হচ্ছে তাদের ঘাড়েও কোপ পড়বে। সরকারটা একটা অচল অবস্থার জায়গায় চলে এসেছে, এটা মানুষ উপলব্ধি করছেন। সেজন্যই আশা করা যায় মানুষ একটা পরিবর্তনের দিকে যাবেন, শান্তিপূর্ণ পরিবর্তনের পদ্ধতি তো ভোট। একটা যুব ব্রিগেডের এবার কথা বলা হচ্ছে, যেটা খুব ভালো। এখান থেকে আমার একটা প্রশ্ন থাকবে, আপনাকে এবার যাদবপুর থেকে কেন? সেটা আমাকে জিজ্ঞাসা করাটা ঠিক হবে না, সেটা তো বামফ্রন্ট নেতৃত্ব তারা ঠিক করেছেন, এবং তারা যখন চেয়েছেন যে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি এখানে বামফ্রন্টের পক্ষে, আমি তাদের সিদ্ধান্তটাকে মেনে নিয়েছি। আমি একটা জিনিস একটু ভেতরের একটা প্রশ্ন করব, যেটা মানুষের কথা উঠেছে, যে বামফ্রন্টের ভেতরে কি সেই অচলাবস্থার একটা তৈরি হয়েছে প্রতিকূল পরবর্তী যে সময়টাতে আমরা দেখলাম। এই বিষয়টা নিয়ে অনেকে বলছে যে হ্যাঁ, কিছু মানুষ
কে হয়তো সেইভাবে সামনে আনা হচ্ছে না, কিছু মানুষকে পার্টিকুলারলি সামনে আনা হচ্ছে, এই কথাটা সোশ্যাল মিডিয়ায় বেশি ঘুরছে। এইটার কারণ কি? এই দেখুন, প্রতিকূল যখন বামফ্রন্টের সঙ্গে ছাত্র আন্দোলনের নেতা হিসেবে উঠে এসেছিলেন তখন কিন্তু তাকে নিয়ে এত আলোচনা হয়নি। প্রতিকূল যখন বামফ্রন্ট থেকে বিচ্যুত হয়ে চলে গেলেন তখন তাকে নিয়ে আলোচনা হচ্ছে। কারণটা বুঝতে হবে। কারণটা হচ্ছে যে প্রতিক্রিয়ার পক্ষে যে মিডিয়া, যাদের প্রবল শক্তি, তারা সবসময় এই ধারণাটা তৈরি করতে চান যে বামপন্থীদের সঙ্গে কাজ করা যায় না। সেই ধারণাটাকে এরা মানুষের মনের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে, নতুন প্রজন্মের মধ্যে। প্রতিকূলের মতো এরকম বহু ইতিপূর্বে কিন্তু পার্টির সঙ্গে ছিলেন, বেরিয়ে গিয়েছেন। এত আলোচনা তো হয়নি। প্রতিকূলকে নিয়ে আলোচনা হচ্ছে কেন? প্রতিকূল নির্বাচনের মুখে একেবারে বিশ্বাসঘাতকতা করেছেন, এবং এই বিশ্বাসঘাতকদেরই প্রতিক্রিয়া অনেক বেশি সফল ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। আমি আগের দিন সেই লিস্ট একটা দেখছিলাম, মানে শতরূপদা একটা কথা বলছিল। শতরূপদা বলেছে যে মিটিংয়ে, উনি হয়তো কোনো সভার মধ্যে বলছিলেন যে আমরা বামপন্থী যারা রয়েছেন তারা খুব একটা রং বদলান না বা মেরুদণ্ড বিক্রি হয় না, এই ধরনের কথা যখন বলছিলেন, সেই সময় একটা লিস্ট আমি দেখলাম কমেন্টে দিয়েছে যে এত সংখ্যক মানুষ কিন্তু বামফ্রন্ট থেকে বেরিয়ে অন্য দলে গিয়েছেন তো। দেখুন, একটা হচ্ছে বামপন্থী যারা হন তারা তো এই সমাজ বহির্ভূত জীব নয়। এই সমাজ থেকে উঠে আসা মানুষই তারা একটা সময় একটা ভাবাদর্শে প্রাণিত হয়ে বামপন্থী আদর্শের সঙ্গে যুক্ত থাকেন, এবং যুক্ত থাকতে থাকতে তারা দেখেন যে এই আদর্শের সঙ্গে থাকতে গেলে পরে অনেক বেশি আত্মত্যাগ, অনেক বেশি কঠিন সংগ্রাম, অনেক সুযোগ সুবিধাবিহীন জীবনযাপন করতে হয়। সেটা দীর্ঘদিন হয়তো অনেকে মেনে নিতে পারেন না। কজন ভারতবর্ষে এরকম রাজনীতিবিদ আছেন, বিমান বসুর মতো, আজকে তার 88 বছর বয়স হলো, যেটা উচ্চ মধ্যবিত্ত পরিবারের সমস্ত কিছু ছেড়ে এসে তিনি জীবনটা উৎসর্গ করলেন। আজকে ধরুন মিডিয়া বিমানদাকে অনেক বেশি সামনে আনার চেষ্টা করছেন, কিন্তু আমরা তো জানি একসময় কীরকম এদের বিরুদ্ধে কুৎসা করা হতো এই সমস্ত পত্রপত্রিকায়। এই সময় একটা মিডিয়াতে খুব কথা চলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড় বামপন্থী কেউ নেই। যদি মমতা ব্যানার্জি বামফ্রন্টের যে জিনিসগুলো সেগুলোকেই উনি বেস করে ভোট করেন, বা এই মুসলিম ভোট বা এই আমরা সর্বধর্ম সমন্বয় এবং সমস্ত বিষয় নিয়ে, তাহলে বামফ্রন্টকে মানুষ কেন ভোট দেবে? যারা এ কথা বলেন কিছু মনে করবেন না, তারা দক্ষিণপন্থী মতাদর্শ দ্বারা প্রাণিত এবং দক্ষিণপন্থী বিভিন্ন সুযোগ সুবিধায় পালিত। মমতাকে বামপন্থী বলা মানে হচ্ছে বামপন্থাকে অপবাদ করা, এটা বুঝতে হবে। এবং তারা এই বামপন্থী আদর্শকে বিকৃত করবার লক্ষ্যেই এটা বলার চেষ্টা করেন মমতা বামপন্থী। মমতা কিসে বামপন্থী? আকণ্ঠ দুর্নীতিতে সবাইকে যুক্ত করে ফেলেছেন। কাকে যুক্ত করেননি? এমনকি এক সাংবাদিক মহলদেরও বিভিন্ন রকম ডোল দিয়ে তাদের যুক্ত করে ফেলেছেন। বামপন্থা মানে হচ্ছে সরাসরিভাবে পুঁজিবাদ বিরোধী চিন্তা। মমতা চিৎকার করে পুঁজিবাদীদের হয়ে বলে ধর্মঘট করতে দেবো না। আপনাকে দুই একটা সূচক থেকেই বুঝতে হবে, সর্বধর্ম সমন্বয় নয়। মমতা প্রকৃতপক্ষে হিন্দু ধর্মের ধ্বজাকেই অনেক বেশি বেশি করে লালন পালন করছেন, এবং সেটা নিয়ন্ত্রিত হচ্ছে RSS দ্বারা। সরকার সর্বধর্ম যদি সমন্বয় মানে কি, যে সবাই যে যার ধর্ম পালন করবেন, সরকার কোনো রকমভাবে হস্তক্ষেপ করবে না। এখানে তো সরকার সরাসরিভাবে মদত দিচ্ছে। মন্দির তৈরিতে কত কোটি টাকা দিয়েছেন, এবং সেটা দুর্গা পূজায় কত কোটি টাকা দিচ্ছেন। তুলনায় ইমাম ভাতা শুরু করেছিলেন, ইমাম ভাতা দিয়ে লোককে দেখাবার জন্য, দেখো আমি এদের। কিন্তু আপনি যদি বিজ্ঞানকে তো মানতে হয়, বৈজ্ঞানিক সূত্র, বেশি ভর যার সেদিকেই অল্প ভর আকর্ষিত হয়ে চলে যায়। তো আপনি যদি সরকারি টাকায় মন্দির করেন, সরকারি টাকায় যদি আপনি পুজোয় দেন, তাহলে আপনি বামপন্থী হলেন। অতএব যারা বলেন যে মমতা বামপন্থী, তারা আসলে প্রকৃতপক্ষে প্রতিক্রিয়া লালিত পালিত দর্শনে বিশ্বাস করেন। এইবার একটা কথা বলা হচ্ছে যে বামফ্রন্ট যখন ভোট পাবে, বামফ্রন্ট ভোটটা কোথা থেকে পাবে? বিজেপি হিন্দু ভোটটা কাটছে। মানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, আমি যখন কথা বলি মানুষের সাথে, যে
ভোটটা না প্রচণ্ডই, আমরা সকলেই জানি ধর্মের বেসিসে ভোট হচ্ছে, কারণ আমরা কোথাও শিক্ষা নিয়েও কথা বলছি না, প্রগতি নিয়েও কথা নেই, যেটা 2011-র আগে মিডিয়াও চর্চা করতো কোনো টিভি চ্যানেলে, কোথায় মন্দির হবে মসজিদ হবে, এই কথাটা খুব সত্যি, এটার সাথে কোনো রকম ইয়ে নেই। কিন্তু বিষয়টা হচ্ছে, আমি বলছি বামফ্রন্ট তাহলে ভোটটা কোথায় পাবে যদি মানুষ এতটাই বাংলায় ধর্ম ওই একই বিষয় নিয়ে ভোট হচ্ছে, যেটা বাইরে নর্থ ইন্ডিয়ানতে হচ্ছে, যে ধর্ম একটা হিন্দুরা বিজেপিকে ভোট দেবে, মুসলিমরা টিএমসিকে ভোট দেবে। এটা কি বললে যে বিজেপিকে হিন্দুরা ভোট দেবে, মুসলিমরা টিএমসি ভোট দেবে? এটা তো হচ্ছে নর্থ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়া হতে পারে, আচ্ছা বাংলার ঐতিহ্যটা ভিন্ন। ধরুন একটা সময় বলি তো, বামফ্রন্টকে পরাজিত করবার, বামফ্রন্টকে ক্ষমতা থেকে সরাবার পেছনে একটা বৃহৎ আন্তর্জাতিক পরিকল্পনা ছিল। ছোট্ট একটা উদাহরণ দিই, আর কিছু লাগবে না। একটি ভারতবর্ষের মতো দেশের একটি প্রদেশে মমতা নির্বাচিত হলেন, হিলারি ক্লিন্টন রইলেন। এর থেকে আর বড় কী প্রমাণ হতে পারে? তার কারণটা কি? আমেরিকান সাম্রাজ্যবাদ তাদের একটা মাত্র লক্ষ্য হচ্ছে যে করেই হোক কমিউনিস্ট মতাদর্শকে ধ্বংস করো। একজন আমি পড়েছিলাম কোথায়, একজন সাংবাদিক বোধহয় জিজ্ঞাসা করেছিলেন জনসনকে যে তোমরা ভিয়েতনাম অত দূর সেখানে গেলে কেন, কি দরকার ছিল তোমাদের? তুমি তো আমাদের একটাই লক্ষ্য, কমিউনিজমকে শেষ করো, আর কিছু না। কিন্তু জোহরাল মামদানির মতো লোক তো ইন্টারন্যাশনাল লেভেলে আবার উঠবে। এটাই তো মানব সভ্যতা। আমি মানব সভ্যতার তো অগ্রগতিটাকে ঠেকাতে পারবেন না, আপনি যতই চেষ্টা করুন না কেন। সেই জন্যই এইরকম সময় থেকে সময়ান্তরে যতই ওরা চেষ্টা করুন, বামপন্থী মতাদর্শ মানুষের কাছে অনেক বেশি গ্রহণীয় হবে এবং সেটাও সমাজকে এগিয়ে নিয়ে যাবে। আপনি দাঁড়ালেন এবার, এবং একটা খুব প্রচার আপনার বিরুদ্ধে এই গরুর মাংসের ব্যাপারটা নিয়ে এটা হয়। এইটা কি আপনি যখন মানুষের সাথে এবার ঘুরছেন বা কিছু দেখতে পাচ্ছেন যে এই বিষয়টা নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে, বা এই বিষয়টাকে আপনি আগে উত্তর দিয়েছেন আমি জানি, তবুও আরেকবার এই বিষয়টা জিজ্ঞেস করবো, কারণ ভোটে অসন্তোষটা মানুষের মধ্যে নেই, অসন্তোষটা হচ্ছে হিন্দু অন্ধ শিকারীদের, সংস্কারীদের মধ্যে। কেন ওরা ঘাবড়ে যাচ্ছেন, জবাব দিতে পারছেন না। আমি তো বারবার বলেছি, এখনও বলছি যে হিন্দু ধর্ম কোথায় নিষেধ করেছেন? খাদ্য নিয়ে কখনোই করেননি। হিন্দু ধর্মের একটা বহুত্ব দিক আছে। যারা মৌলবাদী হন, আমি বলি হিন্দু ধর্মের মধ্যে যারা মৌলবাদী, তারা এই ধরনের বিধিনিষেধ আরোপ করেন। বিধিনিষেধ কখনো যারা উদারপন্থী হিন্দুবাদী কখনোই আরোপ করেননি। আপনি দেখুন তো, রামকৃষ্ণ বলুন, বিবেকানন্দ বলুন, রামমোহন, বিদ্যাসাগর, এরা তো হিন্দু। তো এদের বিরুদ্ধেই তো হিন্দুত্ববাদীরা রুখে দাঁড়িয়েছিল। সুতরাং এটা হচ্ছে ওই যারা অন্ধত্বকে টিকিয়ে রাখতে চায় ধর্মের নামে, তারা এই সমস্ত বিধিনিষেধ আরোপ করে মানুষকে গোষ্ঠীবদ্ধ করতে চায়। ওরা কিন্তু একবারও বলছে না, আচ্ছা আপনি বিকাশবাবু গরুর মাংসটা খেলেন কেন, কারণটা কি? যে কোনো সাধারণ বোধ বুদ্ধি সম্পন্ন খোঁজ করে হচ্ছে কারণটা কি। সেই কারণটা ওরা মানুষের সামনে আনছে না। ওরা কিন্তু একবারও বলছেন না যে একটা জ্যান্ত মানুষকে পিটিয়ে মারাটা তার সঙ্গে সভ্যতার সম্পর্ক নেই, হিন্দু ধর্ম তো দূরের কথা। কে কি খাবে এটা ঠিক করে দেবে অন্য লোক। ওইটা ছিল প্রতিবাদ, প্রতিবাদটা ওদের বুকে গিয়ে লেগেছে, বুঝতে পেরেছেন তো? সেই জন্যেই ওরা এটা প্রচার করে। সাধারণ মানুষের কী যায় আসে? সাধারণ দরিদ্র মানুষ, এই তো নর্থ ইস্টের বিজেপির নেতা বলেছেন যে আমরা তো গরুর মাংস খাই, কে ঠেকাবে আমাদের? সহজ সস্তার প্রোটিন যা দরিদ্র মানুষ খায়, ওরা যদি কেউ দেখাতে পারেন হিন্দু ধর্মগ্রন্থ বলে যেটা ওরা বলেন, আদি ধর্মগ্রন্থ, পরবর্তীকালে বিকৃত নয়। ঠিক। আমি সাম্প্রতিককালে বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে তারা একটা সনাতনী ধর্ম বলে পুস্তিকা বার করেছেন, সেটা নয়। ওরা যদি রামায়ণ মহাভারতকে বলে হিন্দু ধর্মের, যদি ওরা উপনিষদ বেদকে বলেন হিন্দু ধর্ম, তাহলে আমাকে দেখিয়ে দিন। আমার তো ভুল স্বীকার করতে আপত্তি নেই, আমি তো মানুষ। কিন্তু কেউ দেখাতে পারছেন না, দূর থেকে আক্রমণ করছেন, দূর থেকে গালাগালি করছেন এবং কুৎসিত ভাষায় গালাগালি করছেন। এটার মধ্য দিয়ে ওদের নিজস্ব সংস্কৃতি, ওদের শিক্ষার মানটা প্রকাশ পাচ্ছে না। এইটা খুব সত্যি কথা, মানুষের শিক্ষার মান পড়ে গিয়েছে, মানুষ পড়াশোনা করে না। ওই কথা আছে না যে ভগবানও ভূত হয়ে যায়, সেটা এরা। আর এই প্রচার মাধ্যমও নিয়ন্ত্রণ করে কারা?
তারাই নিয়ন্ত্রণ করে যারা ওই বিজেপি জাতীয় তৃণমূল জাতীয় দলকে টাকা দেয়। কেন তাদের কথাবার্তাটাই ওরা যদি মানুষের কাছে নিয়ে যেতে পারে ওদের সুবিধে। আমার এখানে একটা প্রশ্ন থাকবে, যখন এই কাজকর্মগুলো ধরুন আপনি ওই জিনিসটা মানে খাচ্ছেন বা একটা কিছু করছেন এবং সেটা মিডিয়াতে আপনি ইয়েতে বলছেন যে আমি এই জিনিসটা করেছি, অনেক মানুষের প্রশ্ন আসে যে মুসলিম সেন্টিমেন্টকে হার্ট করার ক্ষমতা কখনোই বামফ্রন্টের নেই বা কোনোদিনই ছিল না, কিন্তু হিন্দু সেন্টিমেন্টকে হার্ট করা যায়। হিন্দু সেন্টিমেন্ট ওরা বলুক যে হিন্দু সেন্টিমেন্ট হচ্ছে একটা মানুষকে পিটিয়ে মারা, কাকা বলুক এটা যে হিন্দু সেন্টিমেন্ট হচ্ছে একজন মানুষ তার বাড়িতে কি খাবার থাকবে সেইটা আমার পছন্দ নয়, তাদেরকে পিটিয়ে মারবো। প্রেমিসটা খুঁজতে হবে। মানে এটা আপনি কোন ব্যাকড্রপে বলছেন, যে আমি আমাদের চিকেন প্যাটিসের ব্যাপারটা? না না না, আখলেক বলে আচ্ছা 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 তার বাড়িতে ফ্রিজে গরুর মাংস আছে, এই অপবাদ নিয়ে সেই লোকটাকে পিটিয়ে মারলো। আজকে ওরা দাঁড়িয়ে বলুক প্রকাশ্যে হ্যাঁ এটা ঠিক, আমি প্রকাশ্যে বলবো আমার গরুর মাংস খাওয়াবে ঠিক। মূলে যেতে হবে, মূলে যেতে। আমরা ছেলেবেলায় বন্ধুদের বলতাম যে ফান্ডায় ধর, সব কথার মূলে যাও। এতে কোথায় কোন হিন্দু সেন্টিমেন্টে আছে আমি তো জিজ্ঞেস করি। না, সাধারণ মানুষের মনে রয়েছে না যে হিন্দু মানে আমরা গরুর মাংস খাবো না। সাধারণ মানুষকে তাকে শিক্ষিত করা হয়নি, তাকে জানানো হয়নি। রামায়ণ মহাভারত একটা অত দরকার নেই। আগে ব্রাহ্মণকে সেবা করার জন্য গোবৎস দান করা হতো, যজ্ঞ শেষে গোমাংস ভক্ষণ করা হতো সোমরসের সাথে, আমাদের উল্লেখ রয়েছে। এবং সেই জন্য আত্মীয় স্বজনকে বলা হতো গঘ্ন, অর্থাৎ আত্মীয় স্বজন এলে পরেই গো হত্যা করতে হতো। এটা নিবারণ কবে থেকে হলো? যখন কৃষিকাজ শুরু হলো, ওরা কৃষিকাজে গরুকে ব্যবহার করতে শুরু করলেন। মা বলার প্রচলনটা কি তখন? তো আমি বলি তখন ওই সংরক্ষণের জন্য কৃষিকাজের স্বার্থে বলা হয়েছিল। আজকে কৃষিকাজে গরু লাগে নাকি? আপনি জান না, সব জায়গায় ট্রাক্টর চলছে, যন্ত্র সভ্যতার বিকাশ। তখন তো ওরা বলছে না আমার মাকে কেন তার কৃষিকাজ থেকে সরিয়ে নিলে। মানে আপনি যখন যুক্তি দিয়ে যখন বাঁধবেন, যুক্তি নেই, তখন আমার আচার সর্বস্বতা। আচার সর্বস্বতা হচ্ছে যুক্তিহীনতা। আমি এবার একটা বিষয় নিয়ে যাব। আপনাদের এখনও মানে মনে হচ্ছে যে বাংলায় এবছর ভোটে সেই যে হিন্দু মুসলিম, যেটা গোটা ভারতবর্ষ জুড়ে হয়তো বিভিন্ন জায়গায় ভোটে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দু মুসলিম প্রেমিসের উপর বেস করেই ভোটটা হচ্ছে, এটা বাংলায় এখনও হয়নি বলছেন। মানে যদি সেটা হয়ে থাকে সেই হিসাবে আইএসএফ বা হুমায়ুন কবিরের মতো একটা মুর্শিদাবাদে এই দলগুলো যখন উঠে আসবে, সেখানে কিছুটা একটা মুসলিম ভোটটা যাওয়ার তো একটা সম্ভাবনা রয়েছে। তো সেই জায়গা থেকে কি বাংলায় এখনো মনে হয় যে হিন্দু মুসলিম ওই বিভাজনটা এখনো সৃষ্টি হয়? আপ্রাণ চেষ্টা করছে তৃণমূল বিজেপি, কিন্তু বাংলার মানুষ তাদের তো একটা ঐতিহ্য আছে। তারা ঠিক ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে ভোট দেবেন আমার মনে হয় না। কিছু অংশ দেবেন, কিন্তু অধিকাংশ মানুষই তা দেবেন না। এবার আপনারা যখন হাঁটছেন, মানে বাংলা বাঁচাও যাত্রা যেমন হলো, মানে এইটা আপনাদের কেমন একটা সাড়া পেলেন? বা বাংলা বাঁচাও যাত্রাটা দেখুন, মানুষের জীবন জীবিকা, তাদের জীবন যন্ত্রণার কথা তো বামপন্থী ছাড়া কেউ বলছে না। মানুষ এটা উপলব্ধি করছে। আজকে কৃষকের ফসলের দাম পাচ্ছে না। আপনি দেখবেন সাম্প্রতিককালে আলু চাষিরা আলু রাস্তায় ফেলে দিচ্ছে, চাষ করছে না, কৃষক আত্মহত্যা করছে, যা তো বামফ্রন্ট আমাদের কেউ কল্পনা করতে পারেনি। তা তাদের কথা কে বলবে? চা বাগানে যান, চা বাগান শ্রমিকরা মিনিমাম ওয়েজ পায় না। ধর্মঘট করতে পারবেন না, মমতা বলছে ধর্মঘট করতে পারবে না, পুলিশের গুন্ডা নামিয়ে দেবে। 100 দিনের কাজ, যেটা একটা, আমি তো বলি এটা যুগান্তকারী আইন হয়েছিল ভারতবর্ষের বুকে। কাজের অধিকারটাকে একটা সাংবিধানিক স্বীকৃতির প্রশ্ন ছিল। সেই 100 দিনের কাজটা পশ্চিমবঙ্গ মমতা এবং মোদি মিলে তো ধ্বংস করে দিল। তাহলে এদের যদি লক্ষ্য থাকবে সাধারণ দরিদ্র মানুষের স্বার্থে কাজ করার, তাহলে এ নিয়ে বিরোধ হবে কেন? আমি একটা জায়গাতে আসবো, মমতা ব্যানার্জি যে বলছেন এই পরবর্তীকালে এত যে ভাতার সংখ্যা বা এত যে মানুষকে দেওয়ার সংখ্যাটা বাড়িয়ে দিয়েছেন, আমাদের কি সেই ফান্ড রয়েছে যদি উনিও জিতে আসেন বা যে কেউ? আমরা তো ইতিমধ্যে ঋণ জালে পড়ে গেছি। ঋণ জাল বলতে যা বোঝায়,
যাদের সুযোগ হয় না, আমার সুযোগ হয়, আমি একটা পেশায় আছি। কন্ট্রাক্টররা তাদের পয়সা পাচ্ছে না, তারা কাজ বন্ধ করে দেবে। মানে এই মুহূর্তে যদি যে কোনো সরকার আসে, আপনারা আমাদের এলে আমাদের সংস্কার করতে হবে, অনেক কঠিন সমস্যার মোকাবিলা করে আমরা ইতিবাচক জায়গায় যেতে পারবো। অপ্রয়োজনীয় খরচা কেন? বিজ্ঞাপনে কোটি কোটি টাকা খরচা হয়, আপনারা হিসেব করে দেখুন তো। আমি দেখেছি আগের দিন তাদের বিজ্ঞাপন, পুজো ইত্যাদি, এগুলোর সঙ্গে তো সরকারের কোনো দরকার নেই। মানুষ চিরকালই নিজে পুজো ব্যক্তিগত একটা অনুভূতির ব্যাপার। কে কার বাড়িতে কি পুজো করবে, কে পাড়ায় সর্বজনীন দুর্গা, সর্বজনীন কথাটা তৈরি হলো কেন? সবাই মিলে করে। সরকারের সেখানে কি আছে? সরকার যেটা করতে পারে যে আচ্ছা পুজোর সময় এখানে ভিড় হবে, এখানে রাস্তাটা নেই, রাস্তাটা করে দিই, সেটা মানুষের নিরাপত্তার জন্য। সরকার কি করতে পারে? আছে জমায়েত হচ্ছে, গরমের মধ্যে জল দরকার, আমরা করতাম তো কর্পোরেশনের সময়, যে ঈদ হবে, কোনো একটা জমায়েত হবে, হিন্দুদের জমায়েত হবে, এই গরমের মধ্যে জল দরকার, আমরা কর্পোরেশন থেকে সেখানে জলের ট্যাঙ্কের ব্যবস্থা করতাম। এগুলো সরকারের কাজ। সরকারের কাজ এটা নয় যে তোমাকে টাকা দিচ্ছি তুমি জমায়েত করো, এটা সংবিধান বিরোধী কাজ। এই ঘরে ঘরে টাকা পৌঁছে দেওয়ার ব্যাপারটা যেটা করলেন, মানে এটা কি একটা অভ্যেসে দাঁড়িয়ে যাবে এবং এটা তো কেউ এসে পরে আর সরাতে পারবে না? দেখুন, ওই বাম সরকার বিনা পয়সায় লেখাপড়া চালু করেছিলেন, সেটা তো সরকারের টাকায়। কিন্তু শিক্ষাটা যদি আমি দিতে পারি তাহলে আমার সম্পদ তৈরি হয় 100 বার, এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জটা সেই জন্যেই সরকারের টাকায় এমন প্রকল্প নেবে যে প্রকল্পের সামগ্রিক সামাজিক উন্নয়ন হয়। ওরা কি বলছেন, আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, দিদিমণি স্নো পাউডার মাখতে পারবেন। আরেকজন বলছে এই লক্ষ্মীর ভাণ্ডারে তো দাদার দরকার হলে 1 লিটার পেট্রোলের জন্য বৌদির থেকে টাকা নিতে পারবেন। এটা কি সামাজিক মূল্যায়ন হলো নাকি? তবে ধরুন কন্যাশ্রী করে লাফালাফি করছে, কন্যাশ্রীর সামাজিক মূল্যায়নটা কি? নাবালিকা মেয়ে বিয়ে বেড়ে গেছে, কেন বাড়ল? নাবালিকা পাচার বেড়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে, আমরা ভাবছি বিপদটা কোথায়? এবং স্কুল বন্ধ হয়ে যাওয়ার একটা বিশাল ব্যাপার রয়েছে, যেখানে আমরা দেখছি প্রচুর সরকারি স্কুল তো বন্ধ হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। দেখুন, সরকারের যে মৌলিক কাজ, সেই মৌলিক কাজ যদি সরকার না করে, সরকার যদি মুনাফা বৃদ্ধির জন্য ব্যক্তি মালিকের সেবা করে, সে সরকার জনগণের সরকার নয়। তৃণমূল বা বিজেপি গোটা দেশ জুড়ে যা করছে, তারা প্রকৃতপক্ষে জনস্বার্থ বিরোধী কাজ করছে। এটা নিয়ে কোনো দ্বিধা থাকা উচিত না কারো। একটা বিষয় নিয়ে চলে আসবো, আপনি আইনজীবী হিসেবে প্রচুর কেস হ্যান্ডেল করেছেন। আরজি করের যে ব্যাপারটা দেখলাম, এটার কি আদেও কোনো সুসংগঠিতভাবে নিষ্পত্তি হবে? বা দেখুন, মুশকিল কি জানেন তো, আমরা যেটা ভুল করি, আরজি করের আন্দোলনটা তৈরি হয়েছিল কোনো একটি মেয়ে নির্যাতিত সে বলে নয়, সামগ্রিক ব্যবস্থার বিরুদ্ধে। যে একটি সরকারি হাসপাতালে একজন সরকারি ডাক্তার, সে ওইভাবে তার নিজের কর্মস্থলে কি করে ধর্ষিতা হন এবং খুন হন, ব্যবস্থার বিরুদ্ধে, ধর্ষণ মানসিকতার বিরুদ্ধে লড়াই। ওই একজনকে ধরে আমি সাজা দিয়ে দিলাম, তাতে কি ধর্ষণ বন্ধ হয় নাকি? যেসব লোকেরা বলেন মেয়েদের কাজ হচ্ছে পুরুষের বিনোদন এবং ঘরে বসে থাকা, এটা অন্তর্নিহিতভাবে ধর্ষণের দর্শন। আমি কথা বলছি, শুনলে লোক আবার আমায় গাল দেবে, কিন্তু এটাই কারণ। যে মেয়ে যদি শুধু বিনোদনের উপকরণ হয়, তাহলে আমার বিনোদন, সেই চিন্তা, সেই দর্শনের বিরুদ্ধে লড়াই, ওই ঘটনাটা প্রতীক হয়ে গেছিল। স্ফুলিঙ্গ, আমি একটা লেখা লিখেছিলাম, ওটা স্ফুলিঙ্গ সেখান থেকে দাবানল ছড়িয়েছে। এখন ওই পরিবার কি করলো সেটা বড় কথা নয়। এবং তার মা তো বলছেন তিনি বিজেপিতে গিয়েছেন। ওই তো বললাম, আমি তো বললাম আগে যে পরিবার কি করলো বড় কথা নয়। বামফ্রন্ট এলে এবছর প্রচুর জেনজি ভোটাররা ভোট দিতে যাচ্ছে, মানে যারা প্রথমবারের জন্য ভোট দিচ্ছে, হয়তো দ্বিতীয়বারের জন্য কেউ ভোট দিচ্ছে, তারা একদম নতুন ভোটার হিসেবে কি এক্সপেক্ট করতে পারে, বা কেন, মানে সেই বেসিক জায়গাগুলো কি হতে পারে? যে বেসিক জায়গা হচ্ছে, আমি যদি আমার এখানে এডুকেশনটাকে আরও বেশি ফ্রি করতে পারি, আমাদের আকাঙ্ক্ষা ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত ফ্রি এডুকেশন, এবং এডুকেটেড হলে পরেই সে অনেক বেশি গুণমানের কাজ করতে পারবে, তার কর্মের সংস্থান আমরা করতে পারবো। আমরা যদি এই সমস্ত বাজে খরচ বাদ দিয়ে সেই খরচ আমরা উৎপাদনমূলক কাজে লাগাই, আমি নতুন করে কলকারখানা এখানে করতে পারি, যারা চলে গিয়েছিল তাদের আবার ধরে আনতে পারি, যেটা সম্ভাবনা আছে। মানে এই ক্লাবে টাকা দেওয়া, সরকারি বিভিন্ন সমস্তটা, এগুলো সমস্ত হচ্ছে, কিছু মনে করবেন না আমি দুর্নীতি করছি, আমি শুধু একা দুর্নীতির কেন দোষ বহন করব, আমি সবাইকে দুর্নীতির জালে জড়িয়ে নেব, এটাই ছিল মমতার পরিকল্পনা।
আমি বলি দুর্নীতির সামাজিকীকরণ তিনি করেছেন, যে এমন একটা দর্শনে আমাদের বড় করানো হয়েছে যেখানে তারা দর্শনটাকে মনে করে তাদের অধিকার, তার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ। বাম আমলে একটা ঘটনা ঘটেছিল বানতলায়, সুতরাং বানতলার ঘটনা দিয়ে আপনি রোজ ঘরে ঘরে, এখন তো পশ্চিমবঙ্গে যদি দেখেন, আমি আপনার সঙ্গে কথা বলছি, এর মধ্যে হয়তো 3 জায়গায় ধর্ষণের কাছে খবর পেয়ে যাবেন। বিকাশবাবু, অসংখ্য ধন্যবাদ। আমি খুব একটা সময় নেব না, মানে আজকে আপনার তাড়াহুড়ো রয়েছে, নমস্কার। একটার মধ্যে শেষ করার চেষ্টা করলাম। আশা করি আপনার ভালো লাগবে। নমস্কার।